আসসালামু আলাইকুম। আইটেক স্কুলের লার্ন ফাস্ট পে লেটার সিরিজের ফিন্যান্স ও ব্যাংকিংয়ের নবম চ্যাপ্টারের ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন ক্লাসটা নিয়ে করতেছি। সো আমরা আজকের ক্লাসে আমরা এই যে ব্যাংকিং যে ব্যবসা বা ব্যাংকের কয়েকটা নীতি রয়েছে সেই নীতিগুলো সম্পর্কে ভালো মতন জানার চেষ্টা করব। সো আমাদের চলো আগে জেনে নেই যে ব্যাংকের কেন নীতি প্রয়োজন। এই যে নীতি বা রুলস বা রেগুলেশন রয়েছে এগুলা ব্যাংকের কেন এগুলা থাকা প্রয়োজন, চলো সেগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানি। সো ব্যাংকিং একটি ঝুঁকিপূর্ণ ব্যবসায়। ব্যাংকিং মূলত একটি ঝুঁকিপূর্ণ ব্যবসায়। আর কেন বলা হচ্ছে ব্যাংকিং ঝুঁকিপূর্ণ ব্যবসায়? কারণ মানুষের টাকা আমানত হিসাবে নেওয়া, সেটাকে মানুষকে ধার দেওয়া, সেই টাকা ধারের টাকা আবার ফেরত আনা, সেখান থেকে প্রফিট নিয়ে আবার যার টাকা এখানে আমানত রাখছে তাদেরকে প্রফিট দেওয়া, এটা কিন্তু একটা কমপ্লেক্স প্রসেস। কোথাও যদি মিস্টেক হয় তাহলে কিন্তু ফুল প্রসেসটা বা ফুল বিজনেসটা কলাপস করার পসিবিলিটি রয়েছে। সো এই জন্য এটাকে একটা বলা হচ্ছে ঝুঁকিপূর্ণ ব্যবসায়। সো এই ঝুঁকি মোকাবেলা করার জন্য আমাদের একটা শক্তিশালী, নির্ভরযোগ্য এবং দক্ষ ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। আমরা যদি দক্ষ ব্যবস্থাপনা গড়ে তুলতে না পারি তাহলে কি হবে? তাহলে এই ঝুঁকিগুলো এড়ানো কোনোভাবেই সম্ভব হবে না এবং অত্যন্ত কঠিন হয়ে পড়বে। তাহলে আমরা কি করব? আমরা কি করব অন্যের অর্থ নিয়ে ব্যবসা করার কারণে ব্যাংকিং ব্যবসায় ঝুঁকি এড়ানোর জন্য বেশ কিন্তু মৌলিক নীতি চলতে হয়। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যে নীতি রয়েছে, রুলস রয়েছে, সেই রুলস রেগুলেশনগুলো আমাদের মেনে চলতে হবে। তাহলে চলো আমরা এই রুলস রেগুলেশন নীতিগুলো সম্পর্কে একটু জানি। সবার প্রথমে যে নীতিটা রয়েছে সেটাকে বলা হচ্ছে নিরাপত্তার নীতি। কি বলা হচ্ছে দেখো? আমাদের নিরাপত্তার নীতি। এই যে গ্রাহক যারা আছে সেই গ্রাহকরা যে তোমার ব্যাংকে আইসা টাকাটা জমা রাখবে, অবশ্যই তাদের টাকার ফুল সিকিউরিটি তোমাকে দিতে হবে। তাদের টাকা যদি তুমি সিকিউরিটি দিতে না পারো তাহলে কি থাকবে না? তাহলে এখানে কোনো প্রকার মানুষের ট্রাস্ট থাকবে না, এবং মানুষ যদি আলটিমেটলি তোমার প্রতিষ্ঠানে টাকা না দেয় তাহলে কিন্তু তোমার বিজনেস চলবে না। সো আমাদের প্রথম এবং সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে নীতিটা রয়েছে সেটা নিরাপত্তার নীতি। অর্থাৎ কি? অর্থাৎ আমাদের এখানে নিরাপত্তা, গ্রাহকদের যে অর্থের নিরাপত্তা প্রদান করা লাগবে। তারপরে কি রয়েছে? তারপরে মুনাফা নীতি। সো এই যে তুমি যে বিজনেসটা শুরু করবা, তাই না? এই শুরু করতে হলে তোমার বিজনেসে ক্যাপিটাল লাগে। এই ক্যাপিটালগুলো কে দিছে? ক্যাপিটালগুলো অবশ্যই তোমার ইনভেস্টররা দিছে, তাই না? ইনভেস্টররা দিছে। তোমার আলটিমেটলি কাজ কি? এই যে ইনভেস্টররা যে টাকাগুলো দিছে, এই ইনভেস্টররা যে টাকা দিছে তোমার তো ফ্রি দেয় নাই, অবশ্যই দিছে কি তুমি বিজনেস করে তাদের একটা রিটার্ন দিবা। এজন্য তাদের কাছে দায়বদ্ধতা থেকেও তোমাকে ভালো একটা প্রফিট জেনারেশন করে তাদের ডিভিডেন্ড পে করতে হবে। সো এটাও তোমার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। সো এই দুইটা নীতি শিখলাম। চলো আমরা তারপরে কি কি নীতি রয়েছে দেখি। তারপরে এখন আসি আমরা আসল চ্যালেঞ্জে। আগের দুইটা তো জাস্ট নীতি ছিল, এখন বিজনেসের আসল চ্যালেঞ্জটা তারল্য নীতিতে। তারল্য বলতে কি বুঝাচ্ছে আমি একটু বলি। সো মনে করো তোমার ব্যাংকে 100 জন গ্রাহক আছে। 100 জন গ্রাহক আছে এবং 100 জন গ্রাহক প্রত্যেকে মনে করো 100 টাকা করে দিছে। তাহলে তোমার ব্যাংকে আলটিমেটলি জমা আছে কত টাকা বলো তো? 100 জন গ্রাহক 100 টাকা করে দিলে তোমার ব্যাংকে জমা আছে 10,000 টাকা। সো এই যে 10,000 টাকা তোমার ব্যাংকে জমা রাখলা, এই যে 10,000 টাকায় এখন তুমি যদি ব্যাংকে রেখে দাও তাহলে এটা আইডল পড়ে আছে। তাহলে কি করতে পারবে? একটা সুবিধা যে টাকাগুলো যারা রাখছে যে কোনো সময় আসলে কিন্তু তাদের তুমি পেমেন্ট করতে পারবা। কিন্তু আরেকটা অসুবিধা এই যে 1,000 টাকা বা এই যে 10,000 টাকা তোমার জমলো, এটা তুমি কোথাও ইনভেস্ট করলা না, যার ফলে কি হবে না? এইখান থেকে তুমি কোনো প্রকার রিটার্ন পাবা না। সো তোমার অবশ্যই কি করতে হবে? রিটার্ন আনতে হবে। সো রিটার্ন আনতে হলে এই টাকাটার একটা পার্সেন্টেজ অবশ্যই কি করতে হবে? এই টাকাটার একটা পার্সেন্টেজ অবশ্যই তোমাকে অন্য কোথাও ইনভেস্ট করতে হবে বা অন্য কাউকে অ্যাজ আ লোন প্রোভাইড করতে হবে। সো তুমি এখন যদি ঝামেলাটাই হবে কতক্ষণ? তুমি যদি বিজনেসের পুরো টাকাটাই লোন দিয়ে দাও, মনে করো 10,000 টাকায় পুরোটাই লোন দিয়ে দিছো, তাহলে আলটিমেটলি যে গ্রাহক আছে, গ্রাহকরা যারা টাকা রাখছিল তোমার কাছে, ওরা যদি তোমার কাছে টাকা নিতে আসে তুমি তাদের টাকা পেমেন্ট করতে পারবা না। কিন্তু আবার পুরো টাকা যদি ক্যাশে রেখে দাও তাহলে কি করতে হবে? তাহলে তুমি কোনো ইনভেস্ট করতে পারবে না, যার ফলে কি তোমার কোনো প্রকার প্রফিট জেনারেশন হবে না। সো এইটা একটা বড় ধরনের ডিলেমা বা চ্যালেঞ্জ। সো আমরা এখন এটাকে কি করব? এটাকে আমাদের একটা পারফেক্টলি ব্যালেন্স রাখতে হবে। ফর এক্সাম্পল আমরা চাইলাম যে আমি 60 টাকা ক্যাশে রেখে দিলাম, কারণ আমার 10,000 টাকার মধ্যে আমি 6,000 টাকা ক্যাশে রাখলাম আর বাকি 4,000 টাকা আমি ইনভেস্ট
করলাম, এতে কি হবে? এতে হচ্ছে সকল 10,000 টাকার মানে আমাদের 100 জনের 100 জন সবাই এসে একদিনে সব টাকা উঠাই নিবে, ইট ইজ নট পসিবল, বা এটা সাধারণত হয় না। সো এই ক্ষেত্রে আমি যদি 6,000 টাকা রাখি তাহলে যারা যারা আসবে আশা করি তাদের সবাইকে আমি পেমেন্ট করতে পারবো। বাদ বাকি 4,000 টাকা সেটা হচ্ছে আমরা ইনভেস্ট করে আমরা কি করতে পারবো? প্রফিটও জেনারেট করতে পারবো। সো এই নীতিটা হচ্ছে আমাদের মেনে চলতে হয়। সো সেন্ট্রাল ব্যাংক আমাদের একটা রুলস দিয়ে দেয় যে কত পার্সেন্ট টাকা আমি আমার ব্যাংকে রাখতে পারবো, কত পার্সেন্ট টাকা হচ্ছে আমরা বাইরে হচ্ছে মানুষকে ঋণ দিতে পারবো। সো ওই রুলস রেগুলেশন মেনে আমরা হচ্ছে পার্সেন্টেজটা মানে কত রাখবো কি করব না সেই জিনিসটা আমরা হচ্ছে ডিসাইড করি। তারপরে কি রয়েছে দেখো, আমরা কি তারল্য রাখবো নাকি মুনাফা রাখবো? আমরা যে কথাটা এইমাত্র উদাহরণের মাধ্যমে বুঝাইলাম সেই জিনিসটা কিন্তু এখানে বুঝাইছে। তুমি যদি সব ক্যাশ নগদে মানে তোমার ব্যাংকে রেখে দাও তাহলে তুমি প্রফিট করতে পারবে না, আবার সব ইনভেস্ট করতে পারলে তুমি হচ্ছে গ্রাহক টাকা নিতে আসলে তাদের পে করতে পারবে না। সো তোমাকে অবশ্যই একটা ব্যালেন্স মেক করতে হবে। তারপরে আমাদের রয়েছে কি স্বচ্ছতার নীতি এবং হচ্ছে দক্ষতার নীতি। একটা বড় ধরনের ব্যাংক, এত এত টাকার লেনদেন হয়, সব কিছুর একটা কি থাকবে? ট্রান্সপারেন্সি থাকা লাগবে। ট্রান্সপারেন্সি না থাকলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। কোনো একজন কর্মকর্তা বা কর্মচারী হচ্ছে তোমার ব্যাংক থেকে হিউজ অ্যামাউন্টের টাকা সরাই দিতে পারে, যার ফলে কি হবে? গ্রাহকরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। তাছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের আরো অনেক মানে হচ্ছে উপায় থাকে যার মাধ্যমে হয়তো ব্যাংক তোমাদের টাকা বা ভালো মতো ম্যানেজ করতেছে না, বা উল্টাপাল্টা জায়গায় হচ্ছে বিনিয়োগ করতেছে, যার ফলে তাদের লস হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বা ঋণ খেলাপি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এই ধরনের বিষয়গুলো মানুষের কাছে একদম ক্লিয়ার কাট থাকা লাগবে, যাতে করে এই ধরনের প্রবলেমে তারা না পড়ে এবং হচ্ছে গ্রাহকদের যে অর্থ সেটা যেন পারফেক্টলি ইউটিলাইজ হয় সেই জিনিসটা এনশিওর করতে হবে। সো এটা হচ্ছে আমাদের স্বচ্ছতার নীতি। তারপরে হচ্ছে দক্ষতার নীতি। একটা বড় ব্যাংক বিভিন্ন ধরনের কার্যকলাপ এটার সাথে যুক্ত। দক্ষ কাউকে দক্ষ জায়গায় যদি না বসায়, উল্টাপাল্টা পোলাপাইনকে আইসা যদি বিভিন্ন জায়গায় বসায় দেয় ব্যাংকের গুরুত্বপূর্ণ দায়িত্ব, তাহলে কিন্তু ব্যাংক চালাইতে পারবে না, ব্যাংক কিন্তু ভালো মতো চলবে না, ব্যাংক কলাপস করবে। সো আমাদের গুরুত্বপূর্ণ আরেকটা নীতি হচ্ছে যে যারা হচ্ছে ব্যাংকিং কার্যক্রমে দক্ষ, যারা ব্যাংক সম্পর্কে জানে, ডিটেলস পড়াশোনা করেছে, যাদের আইডিয়া ভালো, তাদেরকে হচ্ছে ভালো পজিশন দেওয়া যাতে তারা ব্যাংকটা ভালো মতন চালাইতে পারে। সো এগুলো হচ্ছে আমাদের ব্যাংকের গুরুত্বপূর্ণ নীতি। তাছাড়া কি নীতি রয়েছে? সেবার নীতি। সো ব্যাংক শুধুমাত্র নিরাপত্তা দিয়ে বসে থাকবে এরকম না, ব্যাংক আমাকে পারফেক্টলি সার্ভ করবে। পারফেক্টলি সার্ভ করবে বিভিন্ন ওয়েতে। এক নাম্বার হচ্ছে আমার ট্রানজ্যাকশন করতে সহায়তা করবে। তারপরে হচ্ছে আমাদের আরো অন্যান্য বিভিন্ন ধরনের যে দায় দায়িত্ব রয়েছে, আমাদের হচ্ছে প্রতিনিধি হিসাবে কাজ করবে, আমাদের হচ্ছে তোমার পরামর্শদাতা হিসাবে কাজ করবে, বৈদেশিক বিনিময়ে সাহায্য করবে, এরকম বিভিন্ন সার্ভিস সেবা, এটিএম কার্ড, তারপরে হচ্ছে গিয়ে তোমার ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, বিভিন্ন সার্ভিস দিয়ে গ্রাহকদের সন্তুষ্ট রাখার চেষ্টা করবে। তারপরে কি রয়েছে? তারপরে হচ্ছে পাবলিসিটি। ও হচ্ছে ওর প্রচার করবে, ও বলবে যে আমি এই সার্ভিসগুলো প্রোভাইড করতেছি, আপনারা আমাদের এখানে গ্রাহক হন। সো এগুলাও তাদের গুরুত্বপূর্ণ নীতি। তারপরে হচ্ছে গোপনীয়তার নীতি, তাই না? সো মনে করো আমার নাম হচ্ছে ফাহিম, আমি কি করলাম? আমি হচ্ছে 1 লাখ টাকা নিয়ে আমি হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্টে রাখলাম। এখন ব্যাংক সবাইরে বলে বেড়াইবে না যে ফাহিম ভাই হচ্ছে 1 লাখ টাকা আমাদের ব্যাংকে রাখছে, আপনার পাওনাদার যারা যারা আছেন আমার কাছে এসে নিয়ে যান। ব্যাংক উড নেভার ডু দ্যাট, তাই না? সো ব্যাংক কিন্তু তোমার প্রাইভেট ইনফরমেশন গুলা সে কিন্তু কারো কাছে শেয়ার করবে না। সো এটাই হচ্ছে গোপনীয়তার নীতির একটা ব্যাপার। কারণ আমার ব্যাংকে কয় টাকা আছে আমি ব্যতীত অন্য কেউ জানবে না, আনলেস গভর্নমেন্টের অর্ডার আসে। ওকে, তারপর কি রয়েছে দেখো। তাহলে আমরা আজকের ক্লাস সম্পর্কে গুরুত্বপূর্ণ অনেক কিছু জানলাম। চলো আজকের ক্লাসটা একটু সারসংক্ষেপ করি। আমরা আজকের ক্লাসে দেখতাম যে ব্যাংকের বিভিন্ন ধরনের ঝুঁকি আছে, এই ঝুঁকি এড়ানোর জন্য কি কি নীতি রয়েছে এবং কি কি নীতি ব্যবহার করার মাধ্যমে ব্যাংক তাদের ঝুঁকিগুলো মিনিমাইজ করতে পারে। তাছাড়া আমরা আরো একটা বড় জিনিস রাখলাম, সেটা হচ্ছে মুনাফা এবং তারল্য। আমরা দেখলাম আমাদের প্রতিষ্ঠানে খুব বেশি তারল্য রাখলে মুনাফা কম হবে, আবার খুব বেশি ইনভেস্ট করে দিলে তারল্য সংকটে আমাদের ব্যাংক পড়তে পারে। তাহলে তোমাদের জন্য একটা বাসার কাজ রয়েছে, একটু দেখবা যে তোমরা জানার চেষ্টা করবা তারল্য বিষয়টা কি, এটাকে কাকে বলে এবং এইটা কেন একটা প্রতিষ্ঠানে কেন তারল্য বা ক্যাশ টাকা থাকা দরকার, এগুলো কেন দরকার, এই জিনিসগুলো তোমাদের খাতায় নোট ডাউন
করবা। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো এবং এনজয় করেছো। তোমরা আজকের ক্লাস থেকে যদি কিছু বুঝে থাকো তাহলে আমাদের সাপোর্ট করতে পারো। আমাদের সাপোর্ট করার জন্য তোমাদের নিজস্ব সামর্থ্য অনুযায়ী আমাদের একটা পে করতে পারো আমাদের ওয়েবসাইটে গিয়ে, অথবা আমাদের হটলাইনে ফোন করতে পারো। তাছাড়া নির্দিষ্ট একটা অ্যামাউন্ট পে করে তোমরা কিন্তু আমাদের প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো, যার মাধ্যমে তোমরা কি করবা, বিভিন্ন SW CW বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করার মাধ্যমে নিজেদের একটা প্রোগ্রেস স্বচক্ষে দেখতে পারবা।